এই গল্পটি উত্তরাঞ্চলের এক দুর্গম এবং অত্যন্ত ঠান্ডা পাহাড়ি শহর হুনজা উপত্যকার ওয়াদি হুনজার কাছাকাছি জায়গার। এখানকার মানুষজন কঠোর প্রাণশক্তির অধিকারী ছিল এবং পাহাড়ে মালপত্র বয়নের কাজ করত। এই এলাকার সবচেয়ে ধনী এবং নিষ্ঠুর কিকাদার ছিল মালিক শেরদিল। মালিক শেরদিল কাঠ এবং দামি পাথরের চোরাচালান করত এবং শ্রমিকদের দিয়ে পশুর মতো কাজ আদায় করে নিত। এই শহরেই এক গরিব শ্রমিক থাকত, যার নাম ছিল গুলজার। গুলজারের বয়স ছিল ৩৫ বছর, কিন্তু কঠোর পরিশ্রম তাকে সময়ের আগেই বুড়ো করে দিয়েছিল। তার বাড়িতে এক অসুস্থ মা এবং ছোট মেয়ে ছিল। গুলজারের নিজের কোনো পশু ছিল না। সে নিজের পিঠে ভারী বোঝা তুলে পাহাড়ে চড়ত এবং বহু কষ্টে দুবেলার রুটি জোগাড় করত। এক ঠান্ডা সকালে যখন গুলজার আড্ডায় বা স্ট্যান্ডে কাজের খোঁজে দাঁড়িয়েছিল, সে দেখল যে মালিক শেরদিল তার গুদামের বাইরে একটি বৃদ্ধ এবং দুর্বল খচ্চরকে নির্দয়ভাবে চাবুক মারছে। খচ্চরটির এক পায়ে গভীর ক্ষত ছিল এবং সে আর বোঝা তোলার যোগ্য ছিল না। মালিক শেরদিল চিৎকার করছিল, হারামখোর জানোয়ার, তুই যদি বোঝা টানতেই না পারিস তবে আমার কি কাজে আসবি? আজ আমি তোকে গুলি করে মারব, যাতে তোর দানা পানি বাঁচে। খচ্চরটি ব্যথায় কোকাচ্ছিল এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। গুলজারের হৃদয় গলে গেল। সে দৌড়ে এগিয়ে গেল এবং মালিক শেরদিলের হাত ধরে ফেলল। মালিক সাহেব, খোদাকে ভয় করুন, এ অবলা প্রাণী, একে মারবেন না। মালিক শেরদিল গুলজারকে ধাক্কা দিল। ওই ফকির, তুই আমাকে শেখাবি? এটা আমার পশু, আমি যা খুশি করব। গুলজার নিজের পকেট হাতড়াল। তার কাছে মায়ের ওষুধের জন্য জমানো কিছু টাকা ছিল। সে ওই সব টাকা বের করে মালিক শেরদিলের সামনে রেখে দিল। এই নিন মালিক সাহেব, এটাই আমার সম্বল। এই টাকাগুলো নিয়ে নিন এবং এই পশুটিকে আমাকে দিয়ে দিন, একে মারবেন না। মালিক শেরদিল টাকাগুলো গুনল। তা খচ্চরের দামের চেয়ে কম ছিল। কিন্তু সে ভাবল যে একটা মৃতপ্রায় পশুর বদলে কিছু তো পাওয়া যাচ্ছে। সে টাকাগুলো পকেটে রাখল এবং দড়িটা গুলজারের দিকে ছুড়ে দিল। নিয়ে যায় এই জঞ্জালকে, এমনিতেও এটা কালকের মধ্যে মরে যাবে, তোরা দুজনেই না খেয়ে মরবি। মালিক এবং তার সঙ্গীরা জোরে অট্টহাসি হাসল। গুলজার এই আহত খচ্চরটিকে নিয়ে নিজের বাড়ি চলে আসলো। সে এর নাম রাখল তুফান। যদিও সে চলতে অক্ষম ছিল, কিন্তু গুলজার তার চোখে এক অদ্ভুত বিশ্বস্ততা দেখতে পেল। গুলজার নিজের চাদর ছিঁড়ে তার ক্ষত বাঁধল এবং নিজের ভাগের রুটি তাকে খাওয়ালো। তার মা বলল, বাবা, আমরা নিজেরাই গরিব, এই পশুকে কিভাবে পালব? গুলজার বলল, মা, যার কেউ থাকে না তার আল্লাহ থাকে, এ আমাদের মেহমান। কয়েকদিন কেটে গেল। গুলজারের সেবায় তুফান খচ্চরের ক্ষত শুকোতে শুরু করল। সে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারত, কিন্তু গুলজারের পকেট শূন্য হয়ে গিয়েছিল। ঘরে অনাহার চলছিল। এরই মধ্যে আবহাওয়া রূপ বদলালো। আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং আবহাওয়া দফতর তীব্র তুষারঝড়ের পূর্বাভাস দিল। এমন আবহাওয়ায় সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু মালিক শেরদিল চিন্তিত ছিল। তার একটি অত্যন্ত দামি চালান, বেআইনি দামি পাথর পাহাড়ের ওপারে সীমান্ত চৌকি পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, এবং যদি দুদিনের মধ্যে মাল না পৌঁছয় তবে তার কোটি টাকার ক্ষতি হয়ে যেত। কোনো শ্রমিকই এই ঝোড়া আবহাওয়ায় খুনি গিরিখাত নামক এক বিপজ্জনক পাহাড়ি রাস্তা পার হতে প্রস্তুত ছিল না। সবারই নিজের প্রাণপ্রিয় ছিল। মালিক শেরদিল পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে দিল, তারপর ৩ গুণ, কিন্তু কেউ রাজি হল না। অবশেষে মালিক শেরদিলের গুলজারের কথা মনে পড়ল। সে জানত যে গুলজারের টাকার ভীষণ প্রয়োজন। মালিক শেরদিল গুলজারের কুড়ে ঘরে গেল। গুলজার, শোন, যদি তুই আমার ওই বাক্সটা সীমান্ত চৌকি পর্যন্ত পৌঁছে দিস তবে আমি তোকে ১০,০০০ টাকা দেব। ১০,০০০ টাকা, এটা গুলজারের জন্য অনেক বড় অঙ্ক ছিল। এতে তার মায়ের চিকিৎসা আর মেয়ের বিয়ে হয়ে যেতে পারত, কিন্তু রাস্তাটা ছিল মরণের কূপ। গুলজার আকাশের দিকে তাকালো। তুষারপাত শুরু হতে চলেছিল। সে বলল, মালিক সাহেব, আমি প্রস্তুত, কিন্তু একটা শর্তে। আমি একা যাব না, আমার খচ্চর তুফানও আমার সাথে যাবে। মালিক শেরদিল হাসল। ওই খোড়া জানোয়ার, ও তো অর্ধেক রাস্তাতেই মরে যাবে। যাকগে, তোর ইচ্ছে। বোঝা তোকে বইতে হবে নাকি তোর পশুকে? আমার শুধু আমার মাল চাই। যাত্রা শুরু হলো। এই কাফেলা ৩ জনের সমন্বয়ে গঠিত ছিল। তারা পাহাড়ি রাস্তায় চলতে শুরু করল। ঠান্ডা এতই ছিল যে হাড়ে তীরের মতো বিঁধছিল। বাতাসের শাঁ শাঁ শব্দ কানকে বধির করে দিচ্ছিল। গুলজার সেই ভারী বাক্সটি তুফানের পিঠে চাপিয়ে দিয়েছিল। তুফান খোঁড়াচ্ছিল, কিন্তু সে থামল না।
সে মেপে মেপে এক একটা পা ফেলছিল। যত তারা উপরের দিকে পৌঁছল, তুষারপাত তীব্র হয়ে গেল। রাস্তা দেখা যাওয়া বন্ধ হয়ে গেল। একদিকে 1000 ফুট গভীর খাঁজ ছিল, আর অন্যদিকে পিচ্ছিল পাথর। মালিক শেরদিল একটা ভারী মোটা কোট পরেছিল, তবুও সে কাঁপছিল। গুলজারের কাছে শুধু একটা পুরনো জ্যাকেট ছিল। হঠাৎ একটা বাঁকে তুফান খচ্চর থেমে গেল। সে তার কান খাড়া করল এবং জোরে ডেকে উঠল। সে সামনে এগোতে অস্বীকার করছিল। মালিক শেরদিল রাগে নিজের চাবুক বের করল। চল সামনে, থেমে গেলি কেন? সে খচ্চরটাকে মারার চেষ্টা করল। গুলজার মাঝখানে চলে আসলো। না মালিক সাহেব, পশুদের ষষ্ঠ ইন্দ্রিয় সিক্স সেন্স প্রখর হয়, ও হয়তো কোনো বিপদ টের পাচ্ছে। মালিক বলল, বাজে বকা বন্ধ করো, আমাদের রাতের আগে গিরিখাত পার হতে হবে। মালিক শেরদিল জোর করে তুফানের লাগাম টানল এবং তাকে সামনে ঠেলল। খচ্চরটি বাধা দিল, কিন্তু মালিকের শক্তির কাছে বাধ্য হয়ে সে এক পা সামনে বাড়ালো। যেই না সে পা রাখল, বরফের একটি খুব বড় চাই গ্লেসিয়ার স্ল্যাব, যার ওপর রাস্তা তৈরি হয়েছিল, মর শব্দ হলো। রাস্তা ভাঙার আওয়াজ। ওই রাস্তাটা কাঁচা ছিল এবং বরফের নিচে খাঁজ ছিল। গুলজার চিৎকার করে উঠল, পিছিয়ে আসুন! কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মালিক শেরদিল এবং খচ্চর যে পাথরের ওপর দাঁড়িয়েছিল তা ভেঙে নিচে পিছলে যেতে লাগলো। তারা কি খাদে পড়ে যাবে, নাকি গুলজার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচাতে পারবে? আর ওই ভারী বাক্সে আসলে এমন কি ছিল যার জন্য মালিক শেরদিল নিজের জীবন বিপন্ন করছিল? পাথরের একটা বড় অংশ ভেঙে নিচে খাদে পড়ে গিয়েছিল। মালিক শেরদিলের এক পা শূন্যে ঝুলছিল এবং সে বহু কষ্টে বাইরে বেরিয়ে থাকা একটা শিকড় ধরে রেখেছিল। তুফান খচ্চরটাও পিছলে গিয়েছিল, কিন্তু সে তার সামনের পায়ের খুর হুভস বরফে পুঁতে দিয়েছিল এবং পেছনের অংশ শূন্যে ঝুলছিল। তার পিঠে যে ভারী বাক্সটা চাপানো ছিল, তার ওজন তাকে নিচের দিকে টানছিল। গুলজার নিরাপদ জায়গায় ছিল, কিন্তু তার কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। মালিক শেরদিল চিৎকার করছিল, গুলজার, আমাকে বাঁচাও, আমি তোমাকে মুখ মাঙা পুরস্কার দেব। গুলজার নিজের জীবন বিপন্ন করল এবং দড়ির এক প্রান্ত নিজের কোমরে বাঁধল এবং অন্য প্রান্ত মালিক শেরদিলের দিকে ছুড়ে দিল। ধরে ফেলুন মালিক সাহেব! মালিক দড়িটা ধরল। গুলজার পুরো শক্তি লাগিয়ে তাকে ওপরে টানল। মালিক শেরদিল হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে আসলো, কিন্তু তুফান খচ্চরটা এখনো ঝুলেছিল। তার চোখে আতঙ্ক এবং আকুতি ছিল। সে ধীরে ধীরে নিচে পিছলে যাচ্ছিল। মালিক শেরদিল নিজের প্রাণ বাঁচাতেই নিজের আসল রূপ দেখালো। সে দেখল যে খচ্চরটি পড়ে যেতে বসেছে এবং তার সাথে ওই দামি বাক্সটাও চলে যাবে। সে গুলজারকে বলল, খচ্চরটাকে ছাড়ো, দড়ির ফাঁস বাক্সে লাগাও এবং শুধু বাক্সটাকে বাঁচাও, এই জানোয়ার এমনিতেও মরতে বসেছে। গুলজার রাগের সাথে মালিকের দিকে তাকালো। এই প্রাণীটা আমার জান মালিক সাহেব, আমি একে ছাড়ব না। গুলজার দড়ির দ্বিতীয় প্রান্ত খচ্চরের দিকে ছুঁড়ে দিল এবং নিজে বরফের ওপর শুয়ে তাকে টানতে লাগল। খচ্চরটা অনেক ভারী ছিল। গুলজারের হাত ছিলে যাচ্ছিল, দড়ি তার চামড়া কেটে দিচ্ছিল। মালিক শেরদিল সাহায্য করার পরিবর্তে শুধু তামাশা দেখল। পাগল লোক নিজের প্রাণ হারাবে। অবশেষে তুফান সাহস করল এবং এক জোরদার ঝটকা দিয়ে ওপরে উঠে আসলো। সে খুব বাজেভাবে হাঁপাচ্ছিল। গুলজার তাকে জড়িয়ে ধরল। খোদার শুক্রিয়া! রাত হয়ে গিয়েছিল এবং তুষার ঝড় ব্লিজার্ড শুরু হয়ে গিয়েছিল। এখন সামনে এগোনো অসম্ভব ছিল। তাদের সেখানেই কোনো গুহায় আশ্রয় নিতে হতো। সৌভাগ্যবশত কাছেই একটা ছোট গুহা পাওয়া গেল। তারা তিনজনেই ভেতরে ঢুকে পড়ল। ঠান্ডা এতই ছিল যে রক্ত জমে যাচ্ছিল। গুলজার কিছু শুকনো ঝোপঝাড় খুঁজে এনে আগুন জ্বালালো। আগুনের আলোয় গুলজার দেখল যে পড়ে যাওয়ার কারণে ওই দামি বাক্সটা একটুখানি ভেঙে গিয়েছে এবং এর তালা খুলে গিয়েছে। মালিক শেরদিলের নজরও বাক্সটির ওপর পড়ল। সে ঝাঁপিয়ে পড়ল এবং বাক্সটিকে লুকোনোর চেষ্টা করল, কিন্তু গুলজার দেখে ফেলেছিল। বাক্সের ভেতরে কোনো হীরা বা জহরাত ছিল না, বরং এর ভেতরে হাড়ের কঙ্কাল, মানুষের মাথার খুলি বা হিউম্যান স্কালস এবং কিছু পুরনো মূর্তি ছিল। এগুলো ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের চোরাচালান, যা বেআইনিভাবে সীমান্তের ওপারে পাঠানো হচ্ছিল। গুলজার চমকে উঠল। মালিক সাহেব, এসব কি? এগুলো তো পুরনো কবরের জিনিস বলে মনে হচ্ছে। মালিক শেরদিল পিস্তল বের করে ফেলল। তুমি অনেক কিছু দেখে ফেলেছ গুলজার, এখন তুমি আর জ্যান্ত ফিরে যাবে না। সকাল হতেই আমি তোমাকে এই খাদের মধ্যেই ধাক্কা দিয়ে ফেলে দেব, যেখান থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। গুলজার বুঝে গেল যে সে এক ভয়ঙ্কর অপরাধীর সাথে ফেঁসে গিয়েছে। তার কাছে পালানোর কোনো পথ ছিল না। বাইরে ছিল তুফান আর ভেতরে মৃত্যু। মালিক গুলজারের হাত পা বেঁধে দিল এবং নিজে আগুনের পাশে শুয়ে পড়ল। সে তুফান খচ্চরকে গুহার দরজায় বেঁধে রাখল, যাতে সে পাহারা দেয়।
রাতের শেষ প্রহরে যখন মালিক গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, গুলজার দেখল যে তুফান খচ্চর ধীরে ধীরে তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। খচ্চরটা নিজের দাঁত দিয়ে গুলজারের দড়িগুলো টানতে শুরু করল। সে অনেক চেষ্টার পর দড়ির গিঁট ঢিলা করে দিল। গুলজারের হাত খুলে গেল। গুলজার আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল যে সে মালিকের পিস্তল ছিনিয়ে নেবে, কিন্তু মালিক পিস্তল নিজের মাথার কাছে রেখেছিল। সে যদি জেগে যায় তবে গুলি করে দেবে। গুলজার সিদ্ধান্ত নিল যে সে বাক্সটা এখানেই ছেড়ে দিয়ে খচ্চরটার সাথে পালিয়ে যাবে। কিন্তু যেই না সে উঠল, বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ আসলো, খুরখুর। এটা কোনো হিংস্র জন্তুর আওয়াজ ছিল। গুহার দরজায় দুটো জলজলে চোখ চোখে পড়ল। একটা তুষার চিতা, স্নো লেপার্ড, ক্ষুধায় কাতর হয়ে গুহার ভেতর উকি দিচ্ছিল। চিতাটি মালিক শেরদিলের গন্ধ শুকে ফেলেছিল। চিতাটি পা টিপে টিপে ভেতরে প্রবেশ করল। গুলজার একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ল। চিতাটি মালিক শেরদিলের দিকে এগোচ্ছিল। মালিক এখনো ঘুমাচ্ছিল। গুলজারের কাছে এক মুহূর্ত সময় ছিল। সে কি তার শত্রুকে মরতে দেবে, নাকি তাকে জাগিয়ে দেবে? যদি সে মালিককে বাঁচায়, তবে মালিক তাকে মেরে ফেলবে। যদি সে চুপ থাকে, তবে একজন মানুষ হিংস্র জন্তুর গ্রাসে পরিণত হবে। গুলজার একটা পাথর তুলল এবং গুহার দেওয়ালে মারল। ঠক! আওয়াজ শুনে মালিক শেরদিল ধর্মর করে জেগে উঠল। সে সামনে চিতাটাকে দেখল, আর তার তো হুঁশ উড়ে গেল। সে পিস্তল তোলার চেষ্টা করল, কিন্তু ঘাবড়ে গিয়ে পিস্তলটা আগুনে পড়ে গেল। চিতাটা মালিকের উপর ঝাঁপিয়ে পড়ল। মালিক নিজের হাত সামনে করল। চিতার দাঁত তার হাতে গেঁথে গেল। বাঁচাও গুলজার! মালিক চিৎকার করল। গুলজার জ্বলন্ত কাঠ তুলে নিল এবং চিতার দিকে দৌড়াল। সে আগুন চিতার মুখের কাছে ধরল। পশুরা আগুনকে ভয় পায়। চিতাটি পিছিয়ে গেল। ঠিক এই সময় তুফান খচ্চরও কামাল করল। সে পেছন থেকে এসে চিতাকে এক সজোরে লাথি মারল। চিতাটি গুহার বাইরে গিয়ে পড়ল এবং পালিয়ে গেল। মালিক শেরদিল আহত অবস্থায় কোনায় পড়ে কাঁপছিল। গুলজার তার কাছে গিয়ে বলল, আমি তোমাকে আবার বাঁচিয়ে নিলাম। এবার সিদ্ধান্ত তোমার, গুলি করবে নাকি সাথে চলবে? মালিক শেরদিল লজ্জিত ছিল। সে নিজের মাথা নিচু করে নিল। আমি হেরে গেছি গুলজার, তুমি সত্যি মানুষ। সকাল হলে তুষার ঝড় থেমে গিয়েছিল, কিন্তু এখনও তাদের পরীক্ষা শেষ হয়নি। ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তুষারপাত পায়ে হাঁটা পথ মুছে দিয়েছিল। তাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না, এবং মালিক শেরদিলের ক্ষত খারাপ হচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল যে তারা সামনের দিকে এগিয়ে যাবে। হয়তো সীমান্ত চৌকিতে কোনো সাহায্য পাওয়া যেতে পারে। চলতে চলতে তারা একটি বরফের সেতুতে পৌঁছাল। এটি একটি প্রাকৃতিক সেতু ছিল যা দুটি পাহাড়কে মেলাত। নিচে গভীর খাদ ছিল। সেতুটি খুব দুর্বল মনে হচ্ছিল। গুলজার বলল, আমাদের এক একে পার হতে হবে। প্রথমে মালিক শেরদিল পার হল। সে আহত ছিল, তাই হামাগুড়ি দিয়ে গেল। সে ওপারে পৌঁছে গেল। এবার গুলজার এবং তুফানের পালা ছিল। গুলজার তুফানের দড়ি ধরল এবং সেতুতে পা রাখল। যখন তারা সেতুর মাঝখানে পৌঁছাল, তখন বরফে ফাটল ধরল। সেতুটি ভেঙে পড়ার উপক্রম হল। গুলজার তুফানকে ধাক্কা দিল যাতে সে সামনে চলে যায়, কিন্তু খচ্চরের পা আটকে গেল। সেতুর একটি অংশ ভেঙে পড়ে গেল। গুলজার এবং তুফান দুজনেই একটি বরফের চাইয়ের ওপর ঝুলে রইল। মালিক শেরদিল অন্যদিকে নিরাপদে দাঁড়িয়েছিল। তার কাছে এখনও সুযোগ ছিল যে সে পালিয়ে যাবে এবং সমস্ত দোষ গুলজারের ওপর চাপিয়ে দেবে, অথবা সে গুলজারকে বাঁচাবে। মালিক দেখল যে তার দামি বাক্স, চোরাচালানের মালও গুলজারের কাছে রয়েছে। মালিক দড়ি ছুঁড়ল। দড়ি ধরো! গুলজার দড়ি ধরে নিল। মালিক টানতে শুরু করল, কিন্তু ওজন বেশি ছিল। মালিক একা এই দুজন, গুলজার এবং খচ্চরকে টানতে পারছিল না। মালিক চিৎকার করে বলল, গুলজার, দড়ি কেটে দাও, খচ্চরকে ফেলে দাও, নইলে তুমিও মরবে এবং আমিও টানতে পারব না। গুলজার নিচে তাকালো। তুফান খচ্চর চুপচাপ তাকে দেখছিল। এই প্রাণীটি দুবার তার জীবন বাঁচিয়েছিল। সে কি এবার একে কুরবানি করে দেবে? গুলজার নিজের পকেট থেকে ছুরি বের করল। মালিক ভাবল যে সে খচ্চরের দড়ি কাটছে। কিন্তু গুলজার অন্য কিছুই করল। সে সেই দড়িটা কেটে দিল যা বাক্সটিকে খচ্চরের পিঠে বেঁধে রেখেছিল। ধড়াম! চোরাচালানের দামি বাক্সটি খাদে পড়ে গেল। ওজন কমে গেল। মালিক শেরদিল চিৎকার করল, না, আমার মাল! কিন্তু এখন ওজন কম ছিল, তাই মালিক গুলজার এবং খচ্চরকে ওপরে টেনে নিল। তারা তিনজন বেঁচে গেল, কিন্তু মালিক শেরদিল বরবাদ হয়ে গিয়েছিল। তার কোটি টাকার মাল খাদে ছিল। সে রাগে পাগল হয়ে গেল। তুই আমাকে গরিব করে দিলি, গুলজার, এবার আমি তোকে ছাড়ব না। মালিক গুলজারের ওপর হামলা করে দিল। সে আহত ছিল,
কিন্তু লাগ তাকে শক্তি দিয়ে দিয়েছিল। তারা দুজনেই বরফের ওপর ধস্তাধস্তি শুরু করে দিল। তারা খাদের ধারে লড়ছিল। গুলজার কি এই পাগল শত্রুর হাত থেকে বাঁচতে পারবে? এবং তারা কি সীমান্ত চৌকি পর্যন্ত পৌঁছে আইনের সাহায্য নিতে পারবে? মালিক শেরদিল একটি ভারী পাথর তুলল এবং গুলজারের মাথায় মারার চেষ্টা করল। গুলজার নিজের হাত সামনে করল। পাথরটি হাতে লাগল এবং হাড় ভাঙার মতো আওয়াজ আসলো। গুলজার ব্যথায় ছটপট করে উঠল। তুফান খচ্চর, যে একদিকে দাঁড়িয়েছিল, নিজের মালিককে বিপদে দেখে ক্ষেপে গেল। সে তার পেছনের পা দিয়ে মালিক শেরদিলকে এক সজোরে লাথি মারল। মালিক গড়িয়ে খাদের ধার পর্যন্ত গিয়ে পৌঁছাল। তার অর্ধেক শরীর শূন্যে ঝুলে গেল এবং সে বরফ আঁকড়ে ধরল। বাঁচাও গুলজার, আমাকে পড়ে যেতে দিও না। মালিক মৃত্যুকে সামনে দেখে ভিক্ষা চাইল। গুলজারের হাত ভেঙে গিয়েছিল, কিন্তু তার হৃদয় এখনো দয়ায় ভরা ছিল। সে ভাবল যে যদি মালিক মরে যায় তবে তার অপরাধ তার সাথেই দাফন হয়ে যাবে। একে আইনের কাঠগড়ায় আনা জরুরি। গুলজার নিজের অন্য হাত বাড়ালো এবং মালিককে টেনে তুলল। মালিক হাঁপাচ্ছিল। সে এখন বুঝে গিয়েছিল যে সে গুলজার এবং তার বিশ্বস্ত প্রাণীর সাথে লড়তে পারবে না। আমি হেরে গেছি গুলজার, আমাকে মাফ করে দাও। মালিক মিথ্যে চোখের জল ফেলল। আসলে সে একটি নতুন সুযোগ খুঁজছিল। গুলজার বলল, ওঠো, আমাদের চৌকি পর্যন্ত যেতে হবে, সেখানে আইন ফয়সালা করবে। তারা তিনজন টলটলে এগিয়ে গেল। সন্ধ্যা হতে চলেছিল। দূরে তারা একটি সামরিক চৌকির পতাকা উঠতে দেখল। গুলজার আশার আলো দেখতে পেল, কিন্তু মালিক শেরদিলের মাথায় শয়তান জেগে উঠছিল। সে ভাবল, যদি আমরা সেখানে পৌঁছে যাই তবে আমি চোরাচালানের দায়ে ধরা পড়ে যাব। আমাকে কিছু করতে হবে। যেই না তারা চৌকির কাছে পৌঁছল, মালিক হঠাৎ নাটক শুরু করে দিল। সে মাটিতে পড়ে গেল এবং জোর জোরে কাঁদতে লাগল। বাঁচাও আমাকে, এই পাগল আমাকে লুট করেছে। চৌকির সিপাহীরা আওয়াজ শুনে দৌড়ে আসলো। তারা দেখল যে একজন ভদ্র দেখতে লোক মালিক শেরদিল আহত অবস্থায় পড়ে আছে এবং একজন গরিব শ্রমিক গুলজার তার কাছে দাঁড়িয়ে আছে। মালিক সিপাহীদের দেখেই বলল, স্যার, এ আমার চাকর, এ আমাকে লুট করেছে, আমাকে মেরেছে এবং আমার সমস্ত দামি জিনিস খাদে ফেলে দিয়েছে। এ আমাকে খুন করার চেষ্টা করেছে। সিপাহীরা মালিকের দামি জামা কাপড় এবং গুলজারের ছেঁড়া জামা কাপড় দেখে মালিকের কথায় বিশ্বাস করে নিল। তারা গুলজারকে ধরে ফেলল এবং রাইফেলের বাঁট দিয়ে মারল। বলো চোর, তুমি শেঠ সাহেবকে কেন মারলে? গুলজার চিৎকার করতে থাকল, আমি নির্দোষ, এ চোরা কারবারি, এ আমাকে ফাঁসিয়েছে। কিন্তু গরিবের কথা কে শোনে? সিপাহীরা গুলজারকে দড়ি দিয়ে আষ্টেপিষ্টে বেঁধে ফেলল এবং চৌকির লকআপে ঢুকিয়ে দিল। তুফান খচ্চরকে বাইরে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। মালিক শেরদিলকে গরম চা খাওয়ানো হলো এবং তার ক্ষতে মলম পট্টি লাগানো হলো। সে ভেতরে বসে সিপাহীদের তার মিথ্যে গল্প শোনাচ্ছিল এবং গুলজারকে অভিশাপ দিচ্ছিল। গুলজার ঠান্ডা এবং অন্ধকার প্রকোষ্ঠে পড়েছিল। তার ভাঙা হাত ব্যথা করছিল। তার চোখে জল ছিল। ইয়া আল্লাহ, এটাই কি আমার পরিণতি? আমি পুণ্য করলাম আর এই তার প্রতিদান পেলাম। রাত হয়ে গেল। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। তুফান খচ্চর নিজের মালিকের গন্ধ অনুভব করল। সে জানত যে গুলজার বিপদে আছে। খচ্চর জোরে জোরে ডাকতে শুরু করল এবং দড়ি ছেঁড়ার চেষ্টা করল। সিপাহীরা তাকে লাঠি দিয়ে মারল, কিন্তু সে চুপ হল না। অবশেষে খচ্চর নিজের পুরো শক্তি দিয়ে দড়ি টানল। খুঁটিটি দুর্বল ছিল, সেটি উপড়ে গেল। খচ্চর স্বাধীন হয়ে গেল। সে দৌড়ালো, কিন্তু জঙ্গলের দিকে নয়, বরং সে চৌকির পেছনের সেই রাস্তার দিকে গেল যেখান থেকে তারা এসেছিল। সে সেই খাদের দিকেই যাচ্ছিল যেখানে মালিকের বাক্স পড়ে গিয়েছিল। সে খাদের নিচে নামল। সেখানে বরফে সেই ভাঙা বাক্সটি পড়েছিল। খচ্চর বাক্স থেকে একটি ভাঙা মূর্তি এবং একটি কাগজের টুকরো যা বাক্সে ছিল তা নিজের দাঁতে চেপে ধরল এবং ফিরে চৌকির দিকে দৌড়াল। সকাল হতে চলেছিল। সিপাহীরা গুলজারকে শহরে স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছিল, যাতে তাকে জেলে পাঠানো যায়। মালিক শেরদিলও প্রস্তুত ছিল। সে এখন মুক্ত হয়ে ফিরে যেতে চাইছিল। হঠাৎ চৌকির গেটে খচ্চরটি উপস্থিত হল। সে খুব খারাপভাবে ক্লান্ত ছিল। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তার দাঁতে সেই মূর্তি এবং কাগজ চাপা ছিল। সিপাহীরা অবাক হয়ে গেল। এই প্রাণীটা কি নিয়ে এসেছে? কমান্ডার এগিয়ে গিয়ে সেই জিনিসগুলো নিল। সে কাগজটা দেখল। এটি একটি মানচিত্র এবং চোরাচালানের তালিকা ছিল, যার ওপর মালিক শেরদিলের স্বাক্ষর ছিল। এবং সেই মূর্তিটি একটি দুর্লভ প্রাচীন নিদর্শন ছিল, যা জাতীয় ঐতিহ্য ছিল। কমান্ডার রাগে মালিক শেরদিলের দিকে তাকালো।
মালিক সাহেব, এসব কি? এই স্বাক্ষর আপনার? মালিকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এটা মিথ্যে। এই প্রাণীটাও তারই। এটা ষড়যন্ত্র। কমান্ডার বলল, প্রাণীরা মিথ্যে বলে না। এই অবলা প্রাণী এত দূর গিয়ে এই প্রমাণ এনে প্রমাণ করে দিল যে কে সত্যবাদী। কমান্ডার নির্দেশ দিল, গ্রেফতার করো একে। সিপাহীরা মালিক শেরদিলকে হাতকড়া পরিয়ে দিল। গুলজারকে লকআপ থেকে বের করা হলো। কমান্ডার তার কাছে ক্ষমা চাইল। আমরা ভুল করেছি। তোমার প্রাণী একজন হিরো। গুলজার দৌড়ে গিয়ে তুফানকে জড়িয়ে ধরল। খচ্চর ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। সে নিজের কর্তব্য পূরণ করে দিয়েছিল। মালিক শেরদিলকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। গুলজারকে সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হলো এবং তার চিকিৎসাও করানো হলো। সে এখন মাথা উঁচু করে নিজের গ্রামে ফিরে যাচ্ছিল। কিন্তু গল্পের শেষ এবং সবচেয়ে আবেগপূর্ণ অংশ এখনও বাকি ছিল। গুলজার যখন পুরস্কার, সম্মান ও মর্যাদার সাথে নিজের গ্রামে ফিরে পৌঁছল, তখন তার মনে আনন্দের জোয়ার বইছিল। সে ভেবেছিল যে সে এবার নিজের মায়ের সেরা চিকিৎসা করাবে এবং মেয়েকে নতুন জামাকাপড় কিনে দেবে। কিন্তু যখন সে নিজের গলিতে প্রবেশ করল, তখন সে নিজের ঘরের জায়গায় ধ্বংসস্তূপ দেখতে পেল। তার কাঁচা ঘর ভেঙে দেওয়া হয়েছিল এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। প্রতিবেশীরা ভয় পেতে পেতে জানালো, গুলজার, যখন তুমি পাহাড়ে গিয়েছিলে তখন মালিক শেরদিলের মুন্সি এবং গুন্ডারা এসেছিল। তারা বলল যে তুমি চুরি করেছো এবং পালিয়ে গেছো। তারা তোমার বৃদ্ধা মা এবং নিষ্পাপ বাচ্চাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। তারা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গিয়েছিল। আমরা আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু গুন্ডারা আমাদের উপর বন্দুক তাক করেছিল। গুলজারের মাথা শূন্য হয়ে গেল। সে যা কিছু রোজগার করেছিল তা সব ধুলোয় মিশে গেল। সে আকাশের দিকে তাকালো এবং এক যন্ত্রণাদায়ক চিৎকার করল, ইয়া আল্লাহ, এটা কেমন পরীক্ষা! তার কাছে এখন শুধু একজনই সঙ্গী ছিল, তার বিশ্বস্ত খচ্চর তুফান। তুফান গুলজারের হাত চাটল এবং জঙ্গলের দিকে ইশারা করল। সে বুঝে গেল যে তাদের এখন কোথায় যেতে হবে। গুলজার এবং তুফান জঙ্গলে প্রবেশ করল। রাত হয়ে গিয়েছিল এবং জঙ্গলে হিংস্র জন্তুর আওয়াজ আসছিল। গুলজার পাগলদের মতো ডাক দিচ্ছিল, মা, জয়নব মা আমার, তোমরা কোথায়? সারা রাত তারা ঘুরতে থাকল। সকালের দিকে তারা জঙ্গলের ঠিক মাঝখানে একটি পুরনো এবং নির্জন গোরস্থান দেখতে পেল। এখানে এমন মানুষদের কবর ছিল যাদের কোনো ওয়ারিশ থাকত না। গুলজারের হৃদয় বসে গেল। আমার মা আর মেয়ে কি? সে গোরস্থানে প্রবেশ করল। সেখানে একটি ভাঙা কবরের কাছে সে একটি ছোট পুতুল পেল, যা তার মেয়ে জয়নবের ছিল। গুলজার পুতুলটি বুকে জড়িয়ে নিল এবং সেখানেই বসে কাঁদতে লাগল। তার মনে হলো যে সে সব কিছু হেরে গেছে। হঠাৎ তুফান খচ্চর জোরে ডেকে উঠল এবং গোরস্থানের পুরনো হুজরার দিকে দৌড়াল। গুলজার তার পিছনে গেল। হুজরার দরজা বন্ধ ছিল। গুলজার ধাক্কা দিয়ে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার শ্বাস ফিরে আসলো। তার মা এক কোনায় অজ্ঞান হয়ে পড়েছিল এবং জয়নব তার কাছে বসে কাঁদছিল। জয়নব বাবাকে দেখল তো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বাবা, তুমি এসে গেছো, দাদিমা জাগছে না। গুলজার মায়ের মাথা কোলে রাখল। তার পালস খুব ধীর ছিল। সে ক্ষুধা এবং ঠান্ডায় নিস্তেজ হয়ে গিয়েছিল। গুলজার তাড়াতাড়ি নিজের ছাগল থেকে জল মায়ের মুখে ফোঁতা ফোঁটা করে দিল। মা চোখ খুলল। ছেলেকে দেখে তার মুখে এক দুর্বল হাসির রেখা ফুটে উঠল। আমি জানতাম আমার ছেলে আসবে। গুলজার তাকে ভরসা দিয়ে খচ্চরের উপর বসালো। তুফান যে নিজেও ক্লান্ত ছিল, সে খুব সাবধানে বৃদ্ধা মায়ের বোঝা তুলল। তারা গ্রামে ফিরে যাবার বদলে শহরের দিকে রওনা হলো। গুলজার আর এই গ্রামে থাকতে চাইছিল না, যেখানে মানুষ এত অনুভূতিহীন ছিল। শহরে পৌঁছে গুলজার পুরস্কারের টাকা দিয়ে একটি ছোট্ট ঘর ভাড়ায় নিল এবং মায়ের চিকিৎসা শুরু করালো। কয়েকদিনের মধ্যেই মা সুস্থ হয়ে গেল। গুলজার কায়িক শ্রম শুরু করে দিল এবং এক সুখী জীবন কাটাতে লাগল। কিন্তু গল্পের আসল সমাপ্তি এখনো বাকি ছিল। একদিন গুলজার বাজারে সওদা করছিল, এমন সময় সে এক ভিখারিকে দেখল যে গলিতে পড়ে লোকেদের কাছে রুটি চাইছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং শরীরে ক্ষত ছিল। গুলজার মনোযোগ দিয়ে দেখল আর চমকে গেল। সে অন্য কেউ নয়, বরং সেই মুন্সি ছিল যে গুলজারের ঘর ভেঙে দিয়েছিল এবং মাকে ধাক্কা দিয়েছিল। মুন্সি গুলজারকে চিনতে পারল তো সে লজ্জায় মুখ লুকোতে লাগল। গুলজার তার হাত ধরল। মুন্সি সাহেব, এই হাল কিভাবে হলো? মালিক শেরদিল তো জেলে আছে, আপনি বাইলে কিভাবে? মুন্সি কেঁদে ফেলল। গুলজার ভাই, মালিক শেরদিল জেলে যাবার আগে সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। পুলিশ আমাকে খুব মেরেছে এবং আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। এখন আমি রাস্তায় আছি।
এটা আমার অত্যাচারের শাস্তি। গুলজারের ওপর রাগ হওয়া উচিত ছিল, কিন্তু সে ধৈর্যের পরিচয় দিল। সে মুন্সিকে কাছের হোটেল থেকে খাবার খাওয়ালো এবং কিছু টাকা দিল। যাও, আল্লাহ তোমাকে মাফ করুন, আমি আমার বিষয় আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। মুন্সি গুলজারের পায়ে পড়ে গেল। তুমি মানুষ নও, ফেরেশতা। গুলজার ঘরে ফিরে আসলো। তার খচ্চর তুফান এখন খুব বুড়ো হয়ে গিয়েছিল। সে বেশি চলাফেরা করতে পারত না। গুলজার সবসময় তার সেবা করত। এক ঠান্ডা সন্ধ্যায় তুফান মাটিতে শুয়েছিল। গুলজার তার কাছে বসেছিল। তুফান তার সিক্ত চোখে গুলজারের দিকে তাকালো। তার চোখে এক শান্তি ছিল। সে এক দীর্ঘশ্বাস নিল এবং চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল। গুলজার এমন মনে হলো যেন তার ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে। সে তুফানকে শহরের বাইরে এক সবুজ জায়গায় দাফন করল। সে কবরে একটি ফলক লাগালো, যাতে লেখা ছিল, এখানে সেই বিশ্বস্ত সঙ্গী ঘুমিয়ে আছে যে আমাকে শিখিয়েছে যে মানুষ চেহারা দিয়ে নয়, কর্ম দিয়ে তৈরি হয়। এই ঘটনার পর গুলজার নিজের জীবন অবলা প্রাণীদের জন্য উৎসর্গ করে দিল। সে শহরে পশুদের একটি আশ্রয়স্থল খুলল, যেখানে আহত এবং বুড়ো প্রাণীদের দেখাশোনা করা হতো। সে প্রায়ই লোকেদের বলতো, যদি সেই দিন আমি এই খচ্চরটাকে না বাঁচাতাম, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। পুণ্য এমন এক বীজ যা কখনো অনুর্বর জমিতে নষ্ট হয় না, তা সব সময় ফল দেয়। গুলজারের মেয়ে জয়নাব বড় হয়ে একজন ডাক্তার হলো এবং সেও নিজের বাবার মিশন জারি রাখল। যে পরিবারটি কখনো গৃহহীন হয়ে গিয়েছিল, আজ পুরো শহরের ছায়া হয়ে গিয়েছিল। কয়েক বছর পর যখন গুলজারের ইন্তেকাল হলো, তখন তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। বন্ধুরা, আশা করি আজকের এই অনুপ্রেরণামূলক গল্প আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর হওয়া উচিত। আল্লাহ হাফেজ।